প্রথমবারের মতো ইসরায়েলি কয়েকজন সেনাকে জিম্মি করার দাবি জানালো হামাস। তারা বলতে চায় জাবালিয়ার সেনারা ধরাশয়ী হয়েছে কাসেম ব্রিগেডের কাছে। যদিও এই দাবি বাতাসে উড়িয়ে দিয়েছে ইসরায়েল, জানিয়েছে এমন কোনো ঘটনাই ঘটেনি জাবালিয়া টানেলে। হামাসের ব্যাখ্যা হচ্ছে, টানেলের অভিযানে গিয়েছিল ইসরায়েলি সেনারা, সেখানেই চালানো হয় হামলা। কয়েকজন নিহত হয়েছে, জিম্মি করা হয়েছে বাকিদের। তোমরা কি মনে করছো যে তোমরাই খালি ঘটনা ঘটাইবা আর আমরা ধৈর্য ধরি দেখা আমাদের কোনো চেতনা বা বোধ নাই নাকি? আছে আছে, আমাদেরও আছে। আমরা জানি হাউ টু ডিল, কিভাবে আঙুল বাঁকা কইরা ডিব্বার ভেতর থেকে ঘি তুলতে হয়। আর এই ঘিটা আশা করি কাজে দিবে, কারণ আওয়াজ তো খোদ ইসরায়েলের ভিতর থেকে আসছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং কি প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিদের বক্তব্যটা গতকালকে শুনছেন না, যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া উচিত, বীরদের সাথে সেটেলমেন্টে যাওয়া উচিত, কারণ যাদেরকে কেন্দ্র করে এই যুদ্ধ তারা যদি জীবিতই না থাকে তো এখানে আসলে যুদ্ধটা চালাইতেছে কোনো ইসরায়েল। আগে প্রবাসী, হ্যালো প্রবাসী আমাদের কোম্পানি, আলহামদুলিল্লাহ। জানেন তো কারা কারা আছেন এই পরিবারের সদস্য? একটু সিরিয়াল নাম্বারটা লিখেন। ভিন্ন একটা উদ্যোগ নিছে, যারা কুমিল্লার প্রবাসী কানেক্ট হইতে পারেন। লাগলে আমি দেবো ভাই, 50,000 টাকা দেবো ইসালরে। আমি চাই ঠোকো কারে? মিশরে যদি কখনো ইসরায়েল আক্রমণ করে, আমি ব্যক্তিগতভাবে 50,000 টাকা ইসরায়েল যদি কোনো ফান্ড কালেকশন করে আমি দেবো। কারণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। আগে প্রবাসী, হ্যালো প্রবাসী আমাদের কোম্পানি, আলহামদুলিল্লাহ। জানেন তো কারা কারা আছেন এই পরিবারের সদস্য? একটু সিরিয়াল নাম্বারটা লিখেন। ভিন্ন একটা উদ্যোগ নিছে, যারা কুমিল্লার প্রবাসী কানেক্ট হইতে পারেন। লাগলে আমি দেবো ভাই, 50,000 টাকা দেবো ইসালরে। আমি চাই ঠোকো কারে? মিশরে যদি কখনো ইসরায়েল আক্রমণ করে, আমি ব্যক্তিগতভাবে 50,000 টাকা ইসরায়েল যদি কোনো ফান্ড কালেকশন করে আমি দেবো। কারণ কি ভাই? ডিজার্ভ করে, তো ডিজার্ভ করে না? টাকার লোভে এরা যা করতেছে মিশর কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো মিশরের কিন্তু এবার বাটে পড়ার দিন আসতেছে। বিশ্লেষকদের বিশ্লেষণ চলে আসছে, রাফা সীমান্তে কি ঘটতেছে বুঝতেছেন? পরবর্তী টার্গেট কোথায়? ইসরায়েলের টার্গেট এইখানের বাসিন্দাদেরকে ঠেইলা কোথায় নিয়ে ফেলাবে? মিশরের কোনো এক উপত্যকা। এটা নিয়ে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। বীরদের হামলার পর মিশরের অবস্থান প্রতিনিয়ত পিছলা, হ্যাঁ, এখানে কতক্ষণ ওইখানে কতক্ষণ লড়াচড়ার মধ্যে আছে। এরই মাঝখানে মিশরের সিনাই উপত্যকায় আমাদের এই বিশাল ফিলিস্তিনের জনগোষ্ঠীকে পাঠানোর পরিকল্পনা করেছে আপনার ইসরায়েল। এটা নিয়ে একটা গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ হয়েছে, আর সেই প্রতিবেদনের পরই জোরালো বিরোধিতায় নামছে মাঠে কে? মিশর। না, ফিলিস্তিনে তারা ওইদিকে থাকা দরকার। এরা কিন্তু যে রাফা সীমান্ত ক্রসিং খুব শক্তভাবে আটকায় ফেলছে। কেন? কারণ ঠেল্লা এদিকেই ঢুকাবে। আচ্ছা, গত 8 মাসের এই সংঘাত আপনারা বলছে যে মিশরের সেই অবস্থান, এতদিন ইসরায়েলের সাথে যে সম্পর্কটা ছিল, এখানে এখন ফাটল ধরছে। কায়রো, মানে মিশরের রাজধানী কায়রো, প্রবলভাবে ইসরায়েলের রাফা অভিযানের প্রতিবাদ করছে। গাজা টাজাতে এতদিন যা হয়েছে এগুলো নিয়ে মাথা নেয়। কেন? তারা বলছে যে রাফা অভিযানের মানে হচ্ছে 1979 সালে যে শান্তি চুক্তি হয়েছিল সেই চুক্তিকে ঝুঁকির মুখে ফেলা। মিশরের কিছু সরকারি কর্মকর্তারা বলছেন যে তারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করবেন এবং মিশর থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করবেন। মিশরের সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলের সমালোচনার মাত্রা তীব্র করে বলছে 45 বছরের মধ্যে এমন মাত্রা মিশরের গণমাধ্যম ইসরায়েলের বিরুদ্ধে করে নাই। এই পরিস্থিতি যে বিষয়টা সামনে আসছে, ইসরায়েল এবং মিশরের মধ্যে যে সংঘাতটা অন্তর্বর্তী, এটা কোনটা? এটা হচ্ছে সে সিনাই। ইসরায়েল যখন গাজা থেকে সরিয়ে ফিলিস্তিনিদের সিনাইয়ে স্থানান্তর করতে বদ্ধপরিকর, মিশরের বর্তমান শাসকরা সেটাকে প্রবলভাবে বিরোধিতা করছে। তারা এটাকে মিশরের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করছে। মিশরের শাসকরা মনে করেন নিজ জন্মভূমিতে ফিলিস্তিনিদের নিরাপদে থাকার অধিকার রয়েছে। এতদিনে টের পাইছে তারা বিষয়টা। আমরা রাইসি ভাইয়ে যখন মারছিল মেশিনডি, এই মিশরে আটকাই দিয়েছিল ময়দা কাশো। পুতিন কাকু যখন বড়াই লাইছিল, তখন মনে করলেন যে এই ইসরায়েল পশ্চিমা বিশ্বে তেল পাঠাইছে মিশরের মাঝখান ফাঁক কইরা। কেন? টেহা দিছে, বলছে উন্নত করে দেবো রাষ্ট্রটারে। আমি আগেই বলছি যে ওই বাবিয়ে কানতে আছে রাইতের বেলা, গত পরশু দিন রাতকার ঘটনাটা কই, খুবই জীবনমুখী ভাবির প্রত্যেকটা জিনিস দেখেন। কান্দো কা 3 বাড়ির পরে রইসার ম্যাডাম হইরে গা,
তাই তোমার লগে তো কার্যটা যা আসিল, আরে এই কারণে তো কান্দি না কি, আরে জমে যে বাড়ি চিনছে, আমাকে বুঝলাম না, 3বারই ফরে দিয়েছে আমার বাড়িতে কতক্ষণ সব বুঝাইয়া কন লাগে, কালার কাটা এত বুঝস, কথাটা কিন্তু সঠিক। হ্যাঁ, ফিলিস্তিনরে ধরছে, তোমরা চুপচাপ ছিলা। আমি বলছি ভাই, এরপরে ধরবে জর্ডান রে, এরপরে ধরবে মিশর রে, তুরস্ক যে যাবে হাত দিবে, এরদোয়ান কিন্তু বুঝা অবস্থান লইয়া লাইছে। দেখেন না, বলছে না যে একসময় তুরস্কের দিকে আসবে, কারণ আপনারা তুরস্কের অতীত ইতিহাস দেখবেন, একসময় ইসরায়েলের বড়াইতো কিন্তু এই তুরস্ক, বাট আজকে সব কিছু কেমন জানি মানে ফাঁকাশে হয়ে গেছে। যাও তোমরা মিশরের দিকে যাও, হাম পয়সা দেঙ্গে, হ্যাঁ নাচ আমার ময়না তুই পয়সা দিবি রে। আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, আফনের তে ফর বালা, আবার ফরের থেকে জঙ্গল বালা। জঙ্গলে গেছে বাবিয়ে, যাওনে কয় বাঘে কয় তুই কোন শালা, বাবি কয় শালা না শালি। দর্শক, আমাদের উইঘুর মুসলিমদের কথা আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, চীনের অভ্যন্তরে থাকা একটা মানচিত্রে আছে, দৃশ্যে আছে, কিন্তু সেখানে ভিতরে কি ঘটে সেটা দেখার মতো কিন্তু সুযোগ হয় না। কথা বলছি চীনের উইঘুর মুসলিমদের কতটা গোপনে চীন যে আস্তে আস্তে কনভার্ট করতেছে, সেইখানে কি ঘটতেছে এটা নিয়ে মাঝখানে খুব আলোচনা ছিল। আমি নিজেও 8-10টা ভিডিও করেছিলাম যে আমাদের মুসলিম ভাই বোন যারা আছে সেই উইঘুরে বসবাস করে, তাদের শরীরের বিভিন্ন অর্গান কিভাবে এরা মানে শেষ করে দেয় আপনারা জানেন। এমনকি সেখানে এমন একটা সিস্টেম করা হয়েছে, আন্তর্জাতিক কোনো গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হয় না, টেকনিক্যালি কন্ট্রোল করা হয়। আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি ইসরায়েল যা করতেছে প্রকাশ্যে, তবে চীনারা করতেছে গোপনে। ইসলামিক স্টাইলের বৈশিষ্ট্য ধরে রাখা চীনের সর্বশেষ প্রধান মসজিদটিও তার গম্বুজ হারিয়েছে। পৃথিবীর যে কোনো দেশে মসজিদ থাকবে, তার গম্বুজ থাকবে, এটা তো সৌন্দর্য। আমি সাউথ কোরিয়াতে আছি, এখন বিশাল এক গম্বুজ আছে ভাই, এগুলো নিয়ে এদের কোনো ঝামেলা নাই। আমূল পরিবর্তন আনা হয়েছে এই মসজিদটির মিনারগুলোতেও, দেখলে মনে হয় যে একটা পুরানা মানে কি নতুন কোথাও আছে একটা বাড়ি, ছবিতে যা দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন এর মধ্য দিয়ে দেশটির মুসলমানদের উপাসনাগুলোকে চাইনিজ স্টাইলে করার জন্য একটি সরকারি প্রচারণা সমাপ্ত হলো। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের ছোট্ট শহরের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ মসজিদ ছিল সাদিয়ানের গ্র্যান্ড মসজিদ। গত বছর পর্যন্ত 21,000 বর্গমিটারের এই ভবনটির মাথায় টাইলসের সবুজ গম্বুজ ছিল, একটি অর্ধচন্দ্র, 4টি ছোট গম্বুজ এবং উঁচু মিনারের সমন্বয়ে সজ্জিত ছিল এটি। 2022 সালের স্যাটেলাইট চিত্র দেখা যাচ্ছে মসজিদের প্রবেশপথটি উজ্জ্বল কালো টাইলস দিয়ে তৈরি একটি বড় অর্ধচন্দ্র এবং তারা দিয়ে সজ্জিত। অথচ এই বছরের স্যাটেলাইট চিত্র আপনার ছবিগুলো যদি দেখেন এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বলা হয়েছে যে মসজিদের গম্বুজটি সরানো হয়েছে এবং হান চীনা স্টাইলের প্যাগোডার ছাদ দিয়ে তা প্রতিস্থাপন করা হয়েছে। মিনারটিকে ছোট করে প্যাগোডার টাওয়ারে রূপান্তরিত করা হয়েছে। কেবল অর্ধচন্দ্র এবং তারা টাইলসের একটা ছোট চিহ্ন দৃশ্যমান রয়েছে, যা একসময় সামনের ছাদকে চিহ্নিত করেছিল। সাদিয়ান থেকে 100 মাইলের কম দূরত্বে অবস্থিত ইউনানের আরেক ঐতিহাসিক মসজিদ নাজিয়াং এও সম্প্রতি সংস্কারের নামে এটাকেও এটার বৈশিষ্ট্য থেকে সরিয়ে ফেলা হয়েছে। 2018 সালে চীন সরকার আপনার 5 বছর মেয়াদি আমাদের ধর্মকে নিয়ে একটা পরিকল্পনা প্রকাশ করে। পরিকল্পনার একটি অংশ ছিল বিদেশি স্থাপত্য শৈলী প্রতিরোধ করা এবং আমাদের যে ধর্মের স্থাপত্য এটা চীনা বৈশিষ্ট্যে পূর্ণ করা। চীনা কমিউনিস্ট পার্টির ফাঁস হওয়া একটি মেমোতে দেখা গেছে স্থানীয় কর্তৃপক্ষকে আরও ভেঙে ফেলার এবং কম নির্মাণের নীতিমালা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। চীন এমন সিস্টেমে সারা পৃথিবীর সাথে চলে যে এরা সবারই মিত্র দেখতে মনে হয়, কিন্তু তলে তলে এরা যে কী করে উইঘুর নিয়ে যদি আপনারা একটু আর্টিকেলগুলো ইউটিউবে বা ফেসবুকে দেখেন তাহলে বুঝবেন। নীরবে নিভৃতে শেষ করে দিচ্ছে একটা জাতিরে, আজকে দাসত্ব বানায় রাখছে। তোমরা কি মনে করছো যে তোমরাই খালি ঘটনা ঘটাইবা আর আমরা ধৈর্য ধরি দেখা আমাদের কোনো চেতনা বা বোধ নাই নাকি? আছে আছে, আমাদেরও আছে। আমরা জানি হাউ টু ডিল, কিভাবে আঙুল বাঁকা কইরা ডিব্বার ভেতর থেকে ঘি তুলতে হয়। আর এই ঘিটা আশা করি কাজে দিবে, কারণ আওয়াজ তো খোদ ইসরায়েলের ভিতর থেকে আসছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং কি প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিদের বক্তব্যটা গতকালকে শুনছেন না, যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া উচিত, বীরদের সাথে সেটেলমেন্টে যাওয়া উচিত, কারণ যাদেরকে কেন্দ্র করে এই যুদ্ধ তারা যদি জীবিতই না থাকে তো এখানে আসলে যুদ্ধটা চালাইতেছে কোনো ইসরায়েলের সেনাবাহিনী। এমনকি নিহুর ট্রিটমেন্টের কথা তিনি দাবি করেছে যে এই প্রধানমন্ত্রী আমরা চাই না, বের করে দেওয়া উচিত। এই যখন বক্তব্য
আর আজকের ঘটনা তো জানেন, সকালবেলা আমাদের প্রিয় বীর ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর ইসাল যেন অনেকটা খুল্লা অ্যাকশন শুরু করছে, তবে সাধারণ মানুষের উপর দিয়া। আজকে সকালে দেখছেন না, নিউজটা দিয়েছিলাম। এই ঘটনার কয়েক ঘন্টা পর গাজা থেকে আরও 3 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এই তথ্য জানিয়েছে খোদ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, ইসরায়েলের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সাথে যৌথ অভিযানের সময় গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়া থেকে 3 জিম্মিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হচ্ছেন হানান ইয়াবলঙ্কা, মিশেল নিসেনবাউম এবং ওরিয়ান হার্দান্দেস। আইডিএফের বিবৃতিতে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে যে গত 7ই অক্টোবর বীরদের সাথে ঘটনার পর আপনার নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে পালিয়ে যায় আপনার এই 3 ব্যক্তি। সেই উৎসবে 360 জনেরও বেশি প্রধানত তরুণ তরুণীকে আমাদের বীররা বালিশ ছাড়া শোয়াই দিয়েছিল। তবে মিশেল নিসেনবাউম, তার বয়স হচ্ছে 59, তার 4 বছর বয়সী নাতনিকে গাজা সীমান্তে একটি সেনাঘাঁটিতে তার বাবার সাথে দেখা করানোর জন্য নিয়ে যাওয়ার পথে আমাদের বীররা লয়া গেছিল গা। এরপর আজই তার মরদেহ পেয়েছে আইডিএফ। বলা হচ্ছে যে এখানে আমাদের বীররা তাদের শেষ করছে, এরা প্রমাণও দিচ্ছে। তা আমার কাছে এই প্রমাণটা, আমি তো ফুটেজগুলো আপনাদের দেখাইতে পারি না, দেখে মনে হচ্ছে ঠিক এটা বীরদেরই কাজ। তো বীরদেররা মানে কি যাই না শুনে এই কাজটা কেন করলো? কারণ আছে, ওই যে বললাম না, মাঝে মাঝে ঘি বাঁকা আঙুলে তুলতে হয়। আমাদের বীররা ভাই সারটার দিতে আছে, দেখেন এরা 35,000 মাইরা ফেলছে, আর আমাদের তারা এখনও 200-250 মানুষ রাইখা এই সর্বপ্রথম 3 জন মনে টপকাইলো আর কি। কেন? আজকে তোমরা আমাদের শহরে যা ঘটাইছো, আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। আমরা এত ভালো না নাকি? বেশি ভালো হলে কিন্তু কিলেইয়া সমান করে লাই জাতিয়ে। তো এই কারণে বীররা 3 জনের টপকাইয়া একটা মেসেজ দিছে বাকিদেরকে যে রাফাতে যদি অভিযান বন্ধ না করো, তোমাদের খবরের পরে গান আছে, আর এটা তোমার দেশের ভিতরে এটা নিয়ে কেমনে খেলতে হয় এটা আমরা জানি। আন্তর্জাতিক অপরাধ আদালত, এই সংস্থাটার নাম বদলাই দেওয়া দরকার। এটা আমেরিকার অপরাধ আদালত বানানো উচিত, কারণ সিদ্ধান্ত তো আমেরিকা দিবে। অপরাধ আদালতের নির্দেশনা ছিল, কাকে মানছে, আজকে কি করলো। বীরদের উচিত এইভাবে আপনার বিষয়টাকে ডিল করা। হ্যাঁ, যেমন ঘেউ তেমন কি মগুর, নাকি? এইভাবেই করা উচিত। ভালো থাকুন।
আসসালামু আলাইকুম দর্শক, পুরোপুরি একটি ব্যতিক্রমী সংবাদ নিশ্চয়ই অনেকেই আপনারা দেখেছেন। তা হচ্ছে ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজপথে নেমেছেন রিকশা শ্রমিকেরা। সাধারণ মানুষ রাজপথে নামছে, এটি কি তারই সিমটম? এবং শুক্রবারে রিকশা শ্রমিকরা যখন ব্যানার নিয়ে তারা রাজপথে বিক্ষোভ করছিলেন, বিক্ষোভ করতে করতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এলেন, তাদেরকে আর সামনে এগোতে দেয়নি পুলিশ। খুব স্বাভাবিকভাবেই আমরা বর্তমান যে বাস্তবতা সেটির মধ্য দিয়ে এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এই যে রিকশা শ্রমিকরা রাজপথে নামলেন, কেন নামলেন? নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে দাবি করা হবে যে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে, তাদেরকে কেউ নামিয়েছে, তাদেরকে কেউ অর্গানাইজ করেছে এবং খুব স্পষ্টভাবে বলার চেষ্টা করবে যে এটির পিছনে বিএনপির হাত আছে, বিএনপির মদদেই রিকশাওয়ালারা রাজপথে নেমেছেন, বিক্ষোভ করেছেন। তাদের এই দাবি যদি এসেই থাকে আমরা অবাক হব না। এবং এটাও বাস্তবতা যে এখানে যদি বিএনপি পেছন থেকে কিছু করেও থাকে বা সাধারণ মানুষকে নামায়, এতেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিরোধী দল তো চাইবে এগুলো। কিন্তু কথা হচ্ছে আসলে দেশের বাস্তবতা কি? দেশের বাস্তবতা কি এমন নয় যে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে? সাধারণ মানুষের অন্তত নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্যের লাগাম টেনে ধরার দাবিতে তাদের তো রাজপথে নামারই কথা। সাধারণ মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে তাতে তো প্রতিবাদে মুখর হওয়ারই কথা। কিন্তু মানুষ নামছে না। কেন নামছে না? একটা জানা অজানা ভয়ের মধ্যে। তারা প্রতিবাদ করার সাহসটুকু নেই সাধারণ মানুষের। এবং যে কথাটি যে রিকশা শ্রমিকেরা রাজপথে নেমে বললেন তা হচ্ছে সরকার সাধারণ মানুষের বাক স্বাধীনতার পাশাপাশি বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নিচ্ছে। আমরা রাজনীতি বুঝি না। যেমন তারা একথাও বলেছেন যে সরকার সাধারণ মানুষের বাক স্বাধীনতার পাশাপাশি বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিচ্ছে। আমরা রাজনীতি বুঝি না, আমরা দুবেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আমাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। এই রিকশা শ্রমিকরা যার পক্ষ হয়েই রাজপথে নামেন না কেন, এই রিকশা শ্রমিকরা যদি নিজেরাও স্বতঃস্ফূর্তভাবে নেমে থাকেন রাজপথে, তারপরে যে কথাগুলো, এই কথাগুলোকে আমরা অস্বীকার করব কিভাবে? প্রধানমন্ত্রী বলেছেন যে মানুষ এখন 3 বেলার জায়গায় 4 বেলা খেতে পায়। প্রধানমন্ত্রী কাদেরকে এক্সাম্পল করেছেন আমরা জানি না। যদি তথাকথিত এলিট ক্লাসের লোকজনদেরকে বলে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। সাধারণ মানুষকে আসলে 4 বেলা খেতে পারছে, স্বাভাবিকভাবে 3 বেলায় খেতে পারছে না, হিমশিম খাচ্ছে 3 বেলা খাবার যোগান দিতে গিয়ে। সেখানে 4 বেলায় মানুষ খায় কিভাবে? বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর তথ্যই বলছে, তারা বলছেন যে 15% শুধুমাত্র খাদ্য মূল্যস্ফীতি। আর সরকারি প্রতিষ্ঠান, খোদ সরকারি প্রতিষ্ঠান BBS বলছে 10% এই খাদ্য মূল্যস্ফীতি। তাহলে 4 বেলা মানুষ খায় কিভাবে? কিভাবে সম্ভব? মানুষকে আয় বেড়েছে, জিনিসপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি সেই তুলনায় মানুষের উপার্জন কতটা বেড়েছে? কাঁচামরিচ গত কয়েকদিন কি অবস্থা? 1 সপ্তাহ আগে যে কাঁচামরিচ 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছিল তা এখন 240 টাকারও বেশি, ডাবল হয়ে গেছে। ডিম ডজন 150 টাকায় গিয়ে পৌঁছেছে। সিন্ডিকেট তো কোনোভাবেই ভাঙতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের এই যে বিক্ষোভ, মানুষের এই প্রতিবাদ, এটা তো খুবই স্বাভাবিক। বরং যে মাত্রায় হওয়ার কথা ছিল মানুষের প্রতিবাদটা, সে মাত্রায় আমরা দেখি না। কেন দেখি না সেটি বলা হয়েছে, আপনারা সবাই জানেন। এই অবস্থার মধ্য দিয়ে যদি সত্যি সত্যি রিকশা শ্রমিকদের এই বিক্ষোভের পিছনে অন্য কারোর কোনো ধরনের সংগঠিত করার পরিকল্পনা না থেকে থাকে, তবে এটি কিন্তু অবশ্যই অ্যালার্মিং। সাধারণ মানুষ রাজপথে নামতে শুরু করেছে, আমরা এটি ধরে নেব। এবং এটা যখন শুরু হবে সেটি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে। সাধারণ মানুষের স্বার্থের কোনো দিকেই তো নজর দেওয়া হচ্ছে না। কিভাবে জ্বালানির দাম বৃদ্ধি করা হচ্ছে, কিভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে, এবং এগুলোর করতে গিয়ে তো এর এফেক্টটি সব জায়গায় গিয়ে পড়ছে, উৎপাদনের সব ক্ষেত্রে, পরিবহনে। অতএব প্রধানমন্ত্রী যে 4 বেলা খাওয়ার কথা বলছেন, এগুলো আমাদের কাছে উপহাসের মতো মনে হয়।
সাধারণ মানুষ এগুলোকে নির্মম উপহাস হিসেবে গ্রহণ করে। আল্লাহ হাফেজ।